আমার নাম প্রশান্ত। আমাদের গ্রামের নাম কোমলপুর। ছিমছাম সুন্দর ছোট্ট একটি গ্রাম। আমাদের গ্রামের সবচেয়ে বড় আকর্ষণ ছিল কলেজের পুকুর পাড়। আমাদের কলেজটি ছিল বেশ পুরনো। কলেজ এরিয়ায় সবচেয়ে সুন্দর জায়গা হলো কলেজের পুকুর পাড়। সেখানে প্রায় 400 বছরের পুরনো একটি বটগাছ আছে। এই পুকুর পাড়টি অত্র এলাকার ছেলে বুড়ো সবার কাছেই অনেক পছন্দের স্থান। কম বয়সী ছেলেরা গাছের ডালে বসে আড্ডা দিত, আর বয়স্করা পুকুর পাড়ে। ভালোই চলছিল সবকিছু। তবে আজ থেকে 10 বছর আগে ঘটে যাওয়া একটি ঘটনার পর সবকিছুই কেমন যেন গোলমেলে হয়ে যায়। তখন আমি কলেজে পড়ি। দেবা নামের আমাদের এক ব্যাচমেট ছিল। ওর ছোট বোনের নাম ছিল কামিনী। বেশ দুষ্টু মিষ্টি মেয়ে ছিল এই কামিনী। আমাদের কলেজের স্কুল শাখায় 10ম শ্রেণীতে পড়ত। বেশ ভালো ছাত্রী ছিল সে। কিন্তু হাসি খুশি মেয়েটি একদিন জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত নিয়ে বসে। আর সেই থেকেই শুরু হয় মূল গল্প। কামিনীর সাথেই একই ক্লাসে পড়তো অংশু নামের একটি ছেলে। ওরা দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসতো। একদিন কামিনী আর অংশু পুকুর পাড়ে বসে গল্প করছিল। আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি অংশু। আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু 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 কি? আসলে আমরা গরিব। তোমার বাবা আমাদের এই সম্পর্ক কখনোই মেনে নেবে না কামিনী। সে পরে দেখা যাবে। পরেই তো দেখা যাবে, কিন্তু আমার আসলেই অনেক ভয় হয়। তারা তাদের মতো করেই দিন পার করছিল। একদিন কামিনী আর অংশুর এই সম্পর্কের কথা তাদের পরিবার জেনে যায়। তার বড় ভাই দেবা এতে প্রচন্ড রেগে যায়। সে তার বোনকে অনেক শাসন করে। অংশুকেও ডেকে এনে শাসিয়ে দেয় ইচ্ছে মতো, যাতে ওর বোনের সাথে আর না মেশে। একদিন বিকেলে কলেজ শেষে দেবা, আমি আর গোপাল আড্ডা দিতে পুকুর পাড়ে যাই। পুকুর পাড়ে যেই দেখা গেল কামিনী আর অংশু বসে গল্প করছে, যা দেখে দেবা ভীষণ রেগে যায়। তোকে না নিষেধ করেছি এই ছোট লোকের সাথে না মিশতে? চল এখনই বাসায় চল, আজ দেখাচ্ছি তোকে মজা। অংশু, তোকেও আমি পরে দেখে নিচ্ছি। এই ঘটনায় আমরা সবাই স্তম্ভিত হয়ে গেলাম। অংশুও মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। সন্ধ্যায় বাড়িতে পৌঁছে দেবা কামিনীকে ভীষণ বকাঝকা করে, কিন্তু কামিনী কোনো কথা না বলে চুপচাপ সবকিছু শুনছিল, যার ফলে দেবা আরো রেগে যায়। ও নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে নিজের বোনকে চড় বসিয়ে দেয়। কোনো কথাই শুনছিস না, এর পরিণাম ভালো হবে না কিন্তু। ওই কুলাঙ্গাটার সাথে যেন আর কোনোদিন না দেখি। দেখলে দুজনের কপালেই খারাপ আছে। আমি ওকে ভালোবাসি দাদা। খবরদার, এই কথা ভুলেও মুখে আনবি না। কামিনী চুপচাপ কান্না করতে থাকে। দেবা রেগে ঘর থেকে বের হয়ে যেতেই কামিনী আর এক মুহূর্ত অপেক্ষা না করে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে বটগাছের নিচে এসে দাঁড়ায়। চারিপাশ ঘুটঘুটে অন্ধকার, অমাবস্যার রাত। কামিনী তার ভাইয়ের উপর রাগ করে আর অংশুকে না পাওয়ার ক্ষোভে কোনো কিছু না ভেবেই আত্মহত্যা করে বসে। পরদিন সকালে সবাই দেখলো কামিনী ঝুলে আছে বটগাছের ডালে। অংশু ক্লাসের জন্য স্কুলে এসেই দেখে কলেজ বিল্ডিং এর পাশে সবাই ভিড় করে আছে,
ভিড় ঠেলে সামনে এগোতেই সে দেখল একটি মেয়ে বটগাছের ফাঁসি নিয়ে আছে। কাছে যেতেই সে নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। ভিড় ঠেলে পেরিয়ে এক দৌড়ে কলেজের ছাদে চলে যায় অংশু। কোনো কিছু না ভেবেই সেখান থেকে সোজা লাফিয়ে পড়ল নিচে। কেউ কিছু বুঝে ওঠার আগেই মারা যায় অংশু। আর সেই থেকেই সন্ধে হলে এখন পর্যন্ত বটগাছের পাশ থেকে কামিনীর কান্নার আওয়াজ শোনা যায়। কলেজের ছাদে ঘুরে বেড়াতে দেখা যায় অংশুকে। সেখানে অনেকে যে ভয়ও পেয়েছে। তারপর থেকেই সন্ধ্যা নামলেই এই স্থানটি সবার কাছে ভূতের জায়গা হিসেবে গণ্য হয়ে আসছে। আর সেই থেকেই সারাদিন অনেকেই বসে আড্ডা দিলেও সন্ধ্যার পর আর কেউ থাকতো না এই বট গাছের নিচে। ইতোমধ্যে অনেকগুলো বছর পার হয়ে গেছে। কারো সাথে কারোই সেভাবে যোগাযোগ নেই। সেবার পুজোর ছুটিতে এসে দেবা আর গোপালের সাথে অনেক দিন পরে দেখা। কিরে, কেমন আছিস? এই তো চলছে, অনেক দিন পরে দেখা হলো আমাদের। হ্যাঁ হ্যাঁ, অনেকদিন পরে। গোপালের অনুরোধেই আমরা আমাদের আড্ডার পুরনো সেই বটগাছের নিচে যেতে চাই এবং দেবা সেখানে যেতে নারাজ হলেও সবার অনুরোধেই আমরা সেখানে যেয়ে উপস্থিত হই। গোপাল ব্যাগ থেকে গিটার বের করে বাজাতে শুরু করে। আমিও মুগ্ধ হয়ে শুনছিলাম। দেবা পানি খাওয়ার জন্য উঠে যায়। এদিকে কখন যে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে কেউই টের পায়নি। অনেকক্ষণ পার হয়ে যাওয়ার পরেও দেবা আসেনি বলে আমি আর গোপাল চিন্তিত হয়ে পড়ি আর দেবাকে খুঁজতে বের হই। হাঁটতে হাঁটতে হঠাৎ খেয়াল করলাম আমার আশেপাশে কেউই নেই। গোপালও হারিয়ে গেল। চারপাশ অন্ধকার আর শুনশান নীরবতা। বটগাছটার নিচে আমি শুধু একা দাঁড়িয়ে আছি। গোপাল আর দেবার নাম ধরে কয়েকবার ডাকতেই গোপাল, দেবা, কই তোরা? হঠাৎ আমার পুরনো স্মৃতি মনে পড়ে গেল। কাউকে দেখতে না পেয়ে ভয়ে আমার পুরো শরীর জুড়ে কম্পন শুরু হলো। হঠাৎ একটা জোরালো কান্না ভেজা কণ্ঠ ভেসে এলো। কেমন আছেন ভাইয়া? অনেকদিন পর এলেন বুঝি? এতদিন পর বোনের কথা মনে পড়লো? বোনটা যে কতটা বছর কষ্টে আছে সে খেয়াল আছে? এসব কথা শুনেই আমি ভয়ে প্রাণপণে দৌড়াবার চেষ্টা করলাম। যেই না পা বাড়িয়েছে দৌড়াবার জন্য অমনি কামিনী সাদা পোশাকে বেরিয়ে এলো বটগাছটার আড়াল থেকে। বিকট এক হাসি দিয়ে গোপাল আর দেবার ক্ষত বিক্ষত নিথর দেহটি ছুঁড়ে মারলো আমার পায়ের কাছে। ভাইয়া ভয় পাবেন না, এই গোপাল দাদার জন্যই আমার আর অংশুর একসাথে থাকা হয়নি। দেবা দাদার কাছে আমাদের ব্যাপারে সব সময় উল্টা পাল্টা বলে বেড়াতো আর দাদার কান ভারী করত। ওদের জন্যই আমাদের মরতে হয়েছে। আজকের প্রতিশোধের জন্যই এত বছর অপেক্ষায় ছিলাম। এসব দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই এবং চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলি। যখন জ্ঞান ফেরে আমি তখন হসপিটালের বিছানায়। সেদিনের পর থেকে ওই পুকুর পাড়ে দেখা যায়নি কামিনী আর অংশুকে। তবুও সন্ধ্যার পর আর কেউই সেখানে যেত না। এখনো ঘটনাটি মনে পড়লে গা শিউরে ওঠে।